আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম ড্রিম অ্যাব্রোড এডুকেশন থেকে। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2025 সেপ্টেম্বর ইনটেকে যে সকল শিক্ষার্থী বাংলাদেশ থেকে চীনে উচ্চশিক্ষার চেষ্টা করেছিলেন, কেমন গেল আসলে এই বছরের ভর্তি প্রক্রিয়া। বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন স্কলারশিপ পেলো, ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট কেমন ছিল, অ্যাকসেপ্টেন্স রেশিওগুলো কেমন ছিল, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে একটু বিস্তর আলোচনা করব। আশা করি আজকের আলোচনা থেকে যারা ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষায় আসবেন, এই আপডেটগুলো থেকে নিজেকে কিন্তু আপনি অ্যাডভান্স প্রিপেয়ার করতে পারেন এবং সেই প্রিপারেশনের কারণে ভবিষ্যতে যখন আপনি চীনে উচ্চশিক্ষায় আসবেন আপনাকে কিন্তু কাজে দিবে। সো মূল আলোচনায় ফেরার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। মূল আলোচনায় ব্যাক করি। বাংলাদেশে কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে চীনে উচ্চশিক্ষায় কিন্তু প্রতি বছর অ্যাপ্লিকেন্টের সংখ্যা কিন্তু প্রচুর হারে বেড়ে যাচ্ছে। এখন অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাড়লেও কিন্তু চীনে উচ্চশিক্ষায় বাংলাদেশের সুযোগ সুবিধা কিন্তু প্রতি বছর কমতেই আছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কিন্তু অ্যাকসেপ্টেন্স রেশিওটা কিন্তু কমে যাচ্ছে। এটা শুনতে খারাপ লাগলো, এটাও বাস্তবতা যে বাংলাদেশি শিক্ষার্থীদের উপরে চাইনিজ ইউনিভার্সিটির যে একটা আগ্রহ, ইচ্ছা, অ্যাকসেপ্টেন্স রেশিও সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এখন কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আগে একটা সময় ছিল বাংলাদেশ থেকে যখন শিক্ষার্থীরা চীনে অ্যাপ্লিকেশন করতো শুধু একটা একাডেমিক প্রোফাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কিন্তু নিয়েও নিত। কিন্তু বর্তমান সময়ে এসে চীনের যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যারা টপ ক্লাস স্কলারশিপ প্রোভাইড করে, তারা শুধুমাত্র একটা একাডেমিক প্রোফাইল দিয়ে কিন্তু অ্যাডমিশন দিচ্ছে না। একাডেমিক প্রোফাইলের পাশাপাশি কিন্তু একটা আইএলস বা ডুওলিঙ্গোর প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আমি যদি 2024 আর 25 ইনটেক যদি কম্পেয়ার করি, 2024 ইনটেকে যে ইউনিভার্সিটিতে আইএলস ডুওলিঙ্গো ছাড়া অ্যাপ্লাই করা গেছে, 25 ইনটেকে কিন্তু সেই ইউনিভার্সিটি আইএলস ডুওলিঙ্গো ম্যান্ডেটরি করে দিয়েছে। 2024 ইনটেকে যদি একটা ইউনিভার্সিটি 100 জন স্টুডেন্ট নিয়ে থাকে, 2025 ইনটেকে সেই ইউনিভার্সিটি 50 থেকে 60 জন স্টুডেন্ট নিয়েছে। তার মানে কি এক বছরের ব্যবধানে বাংলাদেশি শিক্ষার্থীর অ্যাকসেপ্টেন্স রেশিও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবং চীনের যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি যারা স্কলারশিপ প্রোভাইড করে, তাদের স্কলারশিপের ফ্যাসিলিটিসটাও কিন্তু একটু কমে গেছে এই বছর। যে ইউনিভার্সিটি আগে টিউশন হোস্টেল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করতো, তারা এই বছর এসে পার্শিয়াল স্কলারশিপে নেমে গেছে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে সিচুয়ান ইউনিভার্সিটি, ইয়াংজো ইউনিভার্সিটি, এরা আগে টিউশন হোস্টেল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করতো, ওরা এই বছর এসে পার্শিয়াল স্কলারশিপ প্রোভাইড করছে। ঠিক আছে, এরকম কিন্তু স্কলারশিপের পরিমাণ যেমন একটু কমে গেছে, আমি সব ইউনিভার্সিটির কথা বলছি না, কিছু ইউনিভার্সিটিতে আর কি স্কলারশিপের পরিমাণ কমেছে এবং বাংলাদেশি শিক্ষার্থীর অ্যাকসেপ্টেন্স রেশিওটা কমে গেছে। এখন কথা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স রেশিও কেন কমে যাচ্ছে, বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি চাইনিজ ইউনিভার্সিটিগুলোর আগ্রহ কেন দিন দিন কমে যাচ্ছে, এই বিষয়গুলোতে আসলে একটু পিছনের দিকে যেতে হবে। সেটা হলো বিগত 4-5 বছর ধরে যে সকল বাংলাদেশি শিক্ষার্থী বাংলাদেশ থেকে চীনে পড়াশোনা করার জন্য এসেছে, আসলে যেহেতু কোয়ালিফাইড কোনো সিস্টেম ছিল না, মানে স্টুডেন্টকে যাচাই বাছাই করার কোনো প্রক্রিয়া ছিল না, কোনো ভর্তি পরীক্ষা বা কোনো ইন্টারভিউ সিস্টেম ছিল না, যার কারণে কোনো মতো একটা একাডেমিক রেজাল্ট দিয়ে কিন্তু শিক্ষার্থীরা চীনের ভালো ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি, ভালো ভালো স্কলারশিপগুলোতে কিন্তু ইজিলি চলে এসেছে এই গত 4-5 বছরে আর কি। এখন ওই শিক্ষার্থীগুলো যখন চীনে চলে এসেছে, আসার পরে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি সেটাকে মেনটেন করে স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটি তাদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক চায়, যে ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করার পরে যে ধরনের ফিডব্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছ থেকে চায়, সেই আশানুরূপ ফিডব্যাক হয়তো বাংলাদেশি শিক্ষার্থীরা কিন্তু দিতে পারছে না। আমি সবার কথা বলছি না, হয়তো কিছু অংশ শিক্ষার্থী কিন্তু রেলি পড়াশোনা করে চায়নাতে, বাট একটা বড় অংশ শিক্ষার্থী কিন্তু চায়নাতে আসার পরে, বাংলাদেশি শিক্ষার্থী চীনে আসার পরে আর লেখাপড়া করে না। এটা কিন্তু একটা বড় ম্যাসিভ কারণ যে বাংলাদেশি শিক্ষার্থী একটা বড় অংশ চীনে আসার পরে কিন্তু আর ভালো মতো লেখাপড়া করে না। ইউনিভার্সিটি যেইভাবে ইউনিভার্সিটি তার কাছ থেকে ফিডব্যাক চাই সেই ফিডব্যাকগুলো দিতে পারছে না। এগুলোর কারণে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে চায়নাতে, যে বাংলাদেশি শিক্ষার্থী মানে পড়াশোনা ভালো করে না, ক্যাম্পাসের যে নিয়মকানুনগুলো থাকে, যে বেসিক নিয়মকানুনগুলো অনুসরণ করে না। এগুলোর কারণে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীর অ্যাকসেপ্টেন্স রেশিও কিন্তু দিন দিন কমে যাচ্ছে চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে। ঠিক আছে, সো এই কারণে যারা 2025 সেপ্টেম্বর ইনটেকে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা যে ইউনিভার্সিটিগুলোতে আগে ধরেন 50 থেকে 60 জন স্টুডেন্ট করে আমরা আমাদের ড্রিম অ্যাব্রোড এডুকেশন থেকে ধরেন একটা ইউনিভার্সিটিতে 50 থেকে 60 জনকে অ্যাডমিশন করিয়েছি, সেই প্রতিষ্ঠানে এবার এসে আমরা 10 থেকে 12 জনকে ভর্তি করাতে পারছি না, এরকম একটা অবস্থা চলে আসছে। মানে আমি যদি 10 থেকে 12টা স্টুডেন্ট দেই, তো প্রফেসররা বলছে যে না আমরা নিব না, আমার বাংলাদেশি স্টুডেন্টের কোটা ফিল আপ হয়ে গেছে। তার মানে কি বাংলাদেশি শিক্ষার্থীদের তারা একটা সিট লিমিট করে দিয়েছে যে এত বেশি, মানে ওই লিমিটের বাইরে হলে তারা আর বাংলাদেশি স্টুডেন্ট নিতে চাচ্ছে না। এবং
সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে চায়নার কিন্তু একটা বড় অংশ ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তিই বন্ধ করে দিয়েছে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, তারা গত 2 বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তি বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? তারা আর বাংলাদেশি স্টুডেন্ট নিবে না, তারা কিন্তু অন্য কান্ট্রির স্টুডেন্ট থেকে অ্যাডমিশন করাচ্ছে। আফ্রিকা থেকে স্টুডেন্ট এসে সেখানে পড়াশোনা করছে, অন্যান্য কান্ট্রি থেকে স্টুডেন্ট এসে সেখানে পড়াশোনা করছে, কিন্তু তারা বাংলাদেশি শিক্ষার্থী নিতে চাচ্ছে না। তার মানে অবশ্যই এখানে কিন্তু বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। যে সকল শিক্ষার্থী এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে আগে পড়াশোনা করতে গেছে, তাদের একটা অংশ হয়তো পড়াশোনা খুবই ভালো করে, একটা অংশ হয়তো বা দেখা যাচ্ছে ক্যাম্পাসের রুলস মেনটেন করে না, পড়াশোনা ঠিকমতো করে না। ভার্সিটির যে ধরনের এক্সপেকটেশন তাদের উপরে, যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদেরকে এরকম ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকটা হয়তো তারা দিতে পারছে না। দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী নেওয়া অফ করে দিয়েছে তারা। এটা কিন্তু একটা একটা ভালো একটা অ্যালার্মিং বিষয় কিন্তু এটা। সো এই জন্য চায়নাতে কিন্তু অপরচুনিটি, যে লিমিটেড অপরচুনিটি, এখন কথা হচ্ছে যে এই লিমিটেড অপরচুনিটি কিন্তু আমাদের কারণেই তৈরি হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে এই লিমিটেড অপরচুনিটিটুকু থেকেই বেটার কিছু করার জন্য। কারণ গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি যেভাবে বাংলাদেশি শিক্ষার্থী নেওয়া কমিয়ে দিচ্ছে, তাহলে যেহেতু সংখ্যাটা কমিয়ে দিচ্ছে, তাহলে এখানে প্রতিযোগিতা বাড়ছে। তার তার উদাহরণটা কি জানেন? 2024 সেপ্টেম্বর ইনটেকে যে ইউনিভার্সিটিগুলো আইএলস ডুওলিঙ্গো ছাড়া বাংলাদেশি স্টুডেন্ট নিয়েছে, 25 ইনটেকে সেই ইউনিভার্সিটি কিন্তু কেউ ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করেছে, কেউ হচ্ছে এক্সামের মাধ্যমে সিলেকশন করেছে, আবার আইএলস বা ডুওলিঙ্গো নিয়েছে, এবং সিটও কমিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে এত এত অপরচুনিটি দিন দিন কমে যাচ্ছে, তো ভবিষ্যতে যারা বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করার জন্য আসবে, তারা আসলে কিভাবে প্রস্তুতি নিবে? তারা কিভাবে তারা ইজিলি চায়নাতে ঢুকতে পারবে, চায়নাতে আসতে পারবে, একটা স্কলারশিপ নিয়ে, একটা বিশ্ববিদ্যালয় নিয়ে চায়নাতে আসবে, কি প্রসেস মেনটেন করতে হবে? তো 2025 ইনটেকের অভিজ্ঞতা থেকে আমি 2025 ইনটেকে বাংলাদেশ থেকে প্রায় 400+ স্টুডেন্টকে আমি অ্যাডমিশন করিয়েছি চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে। কেউ ডিপ্লোমাতে আসছে, কেউ ব্যাচেলর প্রোগ্রাম, কেউ মাস্টার্স, কেউ 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এসেছে। এখন এই যে একটা বড় অংশ শিক্ষার্থীকে আমি অ্যাডমিশন করালাম, এই অভিজ্ঞতার আলোকে থেকে যদি আমি বলি, 2026 ইনটেকে যারা চীনে পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন, আমি 2025 ইনটেকে যে অ্যাডমিশন সেশনটা গেল, এই সেশনের অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাকে পরামর্শ স্বরূপ কিছু কথা বলি, প্রথম কথা হচ্ছে ভাই, আপনার একাডেমিক যদি প্রোফাইল, একাডেমিক রেজাল্ট যেটাই হোক না কেন, আপনার একাডেমিক রেজাল্টের পাশাপাশি হয় একটা আইএলটিএস স্কোর যুক্ত করে ফেলেন, না হয়তো একটা ডুওলিঙ্গোর স্কোর যুক্ত করেন। আইএলটিএসে যেহেতু স্কোর তোলাটা কঠিন, মানে আইএলসের পরীক্ষার ফি অনেক বেশি, প্রায় 28,000 টাকার মতো এখন পরীক্ষার ফি। সো যদি আপনি আইএলসটাকে এক্সপেন্সিভ মনে করেন, আপনি একটা ডুওলিঙ্গো কিন্তু দিতে পারেন। ডুওলিঙ্গোতে সম্ভবত 6,600 টাকার মতো অনলি খরচ হয়। সো আপনি একটা ডুওলিঙ্গো দিয়ে কিন্তু প্রোফাইলটাকে স্ট্রং করে রাখতে পারেন। পাশাপাশি আগামী 2026 ইনটেকে কিন্তু চায়নার 90% বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এখন এন্ট্রান্স এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে যদি সিলেকশন হয়, তার মানে অবশ্যই সেটার জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি জানেন না ইন্টারভিউতে কেমন কোশ্চেন হবে, আপনি জানেন না এন্ট্রান্স এক্সামে আপনাকে কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো এখন থেকে আপনার উচিত হলো সেটার জন্য প্রস্তুতি নেওয়া, নিজেকে প্রস্তুত করা। আমি বলবো যে 2026-এ যারা মার্চ ইনটেকে চায়না আসবেন বা সেপ্টেম্বর ইনটেকে আসবেন, আমি এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত আমাদের ফ্রি ডুওলিঙ্গো কোর্স আমরা শুরু করছি, যারা 2026 ইনটেকে চীনে পড়াশোনা করতে আসবেন তাদের জন্য। আপনি যদি মনে করেন 2026 ইনটেকে চীনে উচ্চশিক্ষায় আপনি আসবেন, ফ্রি একটা ডুওলিঙ্গো কোর্স করে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করবেন, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনি কিন্তু আমাদের সাথে ফ্রি এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারবেন, এবং কোর্সটা সম্পূর্ণ ফ্রি এবং অনলাইনে হয় কোর্সটা। ওকে, সো এইটা পরামর্শ আপনাদের জন্য যে নিজের প্রোফাইলটাকে একটু স্ট্রং করেন, ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন হবে সেটার জন্য নিজেকে প্রস্তুত করেন, এন্ট্রান্স এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করেন। এইভাবে যদি নিজেকে প্রস্তুত করে রাখতে পারেন, তাহলে আশা করি 2026 ইনটেকে চীনের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থী কম নিক, আর যেরকমভাবেই তারা কোয়ালিফিকেশনের জন্য বা স্টুডেন্ট যাচাই বাছাই প্রক্রিয়া যেভাবেই দিক না কেন, আপনি কিন্তু উতরিয়ে যাবেন এবং একটা ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপে আপনি চান্স পাবেন। আমি যদি ওভারঅল পরামর্শ দেন যদি বলি, 2025 ইনটেকে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি শিক্ষার্থী কমিয়ে দিয়েছে, 26 ইনটেকেও কমিয়ে দিবে, অল্প সংখ্যক শিক্ষার্থী নিবে। তার মানে কি, ধরেন একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে 200 স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, একটা ইউনিভার্সিটিতে, একটা উদাহরণ হিসেবে বলছি, 200 জন যদি অ্যাপ্লাই করে, সেখান থেকে ধরেন 50 জন স্টুডেন্ট বাংলাদেশ থেকে নিবে। এখন যদি 200 জনের ভিতর থেকে 50 জন নেয়, তাহলে তো 150 জন রিজেক্টেড হবে। তাহলে আপনি কি করে এই 50 জনের ভিতরে থাকবেন? সেটার জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনার একাডেমিক রেজাল্টের পাশাপাশি একটা আইএলটিএস স্কোর যুক্ত করবেন, অথবা একটা ডুওলিঙ্গোর স্কোর যুক্ত করবেন, অথবা আপনার যদি কোনো কোর্স কারিকুলাম
অ্যাক্টিভিটিস যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনি বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা করেছেন সেটা কলেজ লাইফে হোক বা ইউনিভার্সিটি লাইফে হোক, সেগুলো কিন্তু সাথে যুক্ত করে দিবেন। এবং কাগজপত্র যেটা আপনি প্রিপেয়ার করছেন সেই কাগজপত্রগুলোকে একদম ফ্রেশ, একদম রেডি করে রাখবেন, এবং যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে? এবং আমি এতটুকু বলতে পারি, 2026 ইনটেকে ভয় পাওয়ার কিছু নাই যে 26 ইনটেকে আপনি চীন আসতে পারবেন না, স্কলারশিপ কমিয়ে দিচ্ছে, বাংলাদেশি স্টুডেন্ট কম নিচ্ছে, ব্যাপারটা এরকম না। মোট কথা হচ্ছে আপনার যেমন যোগ্যতা আপনি তেমন স্কলারশিপ পাবেন, আপনার যেমন যোগ্যতা তেমন আপনি বিশ্ববিদ্যালয় পাবেন। ঠিক আছে? মানে ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ চাইলে আপনাকে কোয়ালিফাইড হইতে হবে, যোগ্যতা অর্জন করে সেখানে চান্স পেতে হবে। আর যদি আপনি যোগ্যতা আপনার কম হয়, তাহলে আপনি মধ্যম সারির ইউনিভার্সিটিগুলোতে মধ্যম সারির স্কলারশিপ নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এইটা মাথায় রেখে 2026 ইনটেকে আপনাকে চীনে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিতে হবে। তো আশা করি আমি 2025 ইনটেকের একটা মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পেরেছি যে স্টুডেন্টগুলোর অবস্থাটা কি, 2026 ইনটেকে আপনি কিভাবে প্রস্তুতি নিলে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা স্কলারশিপে আপনি চান্স নিয়ে আসতে পারবেন। আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করেন, সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা। প্রতিনিয়ত চীনে উচ্চশিক্ষা নিয়ে ভিডিওগুলো পাবেন আমাদের চ্যানেলে, যেগুলো আপনাকে অনেক বেশি তথ্য দিবে। সেই তথ্যগুলো থেকে আপনি আপনার ক্যারিয়ারের সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।